এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। পাগল হয়েছো তুমি? কমন সেন্সের অভাব তোমার। ওদের সামনে গেলে আস্ত রাখবে তোমাকে? না নেতা সাহেব, ওরা আমার জন্যই অপেক্ষা করছে। আপনি এখানেই থাকুন না হয়। শাট আপ। চলো দেখি তোমাকে কেমন আপ্যায়ন করে তারা। আরিমা আর ফায়ান দুজনে এগিয়ে গেল। বাড়ির সামনে দাঁড়ানো গার্ডরা তাদের সসম্মানে ভেতরে যেতে বলল। তারাও ভেতরে ঢুকলো। ওয়েলকাম ওয়েলকাম আরিমা, এহসান, পুষ্পা। বাহ বাহ, নিজের বরকেও দেখি সাথে নিয়ে এসেছো। ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। তোমাকে আমি এটা শেখাইনি যে নিজের বিপদের সময় অন্যকেও বিপদে ফেলবে তুমি। আমি কাউকে বিপদে ফেলিনি রায়হান শেখ, তুমি নিজেই বিপদে আছো, এটা মাথায় রেখো। আরে আরে, চড়ছো কেন মামনি? সামনে চেয়ারটাই বসো। আমি এখানে বসতে আসিনি। আমার ছেলে কোথায়? তাকে এনে দাও আমার কাছে। তোর ছেলে? কে তোমার ছেলে? একটু ভাবার অভিনয় করে বলল রায়হান শেখ। ও হ্যাঁ, রামিসার পুষ্পা ছেলে, যাকে তুমি মাতৃ পরিচয় বড় করলে। ইস রে। একদম চুপ, ও আমার ছেলে, কোনো রাজের সন্তান নাও। আহা, হাইপার হচ্ছ কেন মামনি? আমি আমার ছেলে ফেরত চাই, আর সেটা এক্ষুনি। তার আগে আমার যে কথা আছে তোমার সাথে, বসো কথা বলি। আমি আমি কিছুই শুনতে চাই না। রায়হান শেখ কণ্ঠটাকে গম্ভীর করলেন। তুমি বড্ড ভুল করছো পুষ্পা। এক, আমার কোটি কোটি টাকা লস করেছো, সেদিন রাতে তুমি আমার লোকজনকে মেরেছিলে। দুই, আমার সবচেয়ে কাছের লোককেই তুমি কবরে পাঠিয়েছো, যারা আমার বিশ্বস্ত ছিল। তিন, আমার ছেলেকে মারধর করে জেলে পাঠাতে চেয়েছিলে। চার, আমার ছেলের ভালোবাসাকে তুচ্ছ করেছো তুমি। পাঁচ, নিজের ওয়াদা ভঙ্গ করেছো তুমি। আরিমা হাসলো উচ্চস্বরে। হাসতে হাসতে সে ফায়ানের কাঁধে ঢলে পড়ছে সে, কিন্তু হাসি থামছেই না। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ার সাথে সাথে ফায়ান তা ধরে নিল। তারপর চোখ দ্বারা ইশারা করে কাঁদতে মানা করলো। আরিমাও ফায়ানকে আশ্বস্ত করলো আজকে কিছু একটা করবেই সে। আমি তোমার কথাগুলোর উত্তর দিচ্ছি, আগে বলো আমার ছেলে কোথায়? আরিমা বারবার একই গণ্ডিতে ফিরে আসে দেখে বেজায় রাগ হলো রায়ান শেখের। তারপরও নিজেকে থাতস্থ করিনি, বলা। দাদু ভাই যেখানে আছে ঠিক আছে। আমি তোমাকে বিশ্বাস করি না। রায়হান শেখ অসহায় দৃষ্টিতে তাকালো আরিমার পানে। কামাল, দাদু ভাইকে নিয়ে আয়। এই লোকটা আরহামকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। আরহাম আরিমাকে দেখেই তার কাছে যাওয়ার জন্য চিৎকার করতে লাগলো। মাম্মাম, এখান থেকে নিয়ে যাও আমাকে। বুড়ো লোকটা আটকে রেখেছে আমাকে, আর বলছে তুমি নাকি আমার মাম্মাম না। মাম্মাম, আমি তোমার কাছে যাব। আরিমা চোখ গরম করে রায়হান শেখের দিকে তাকালো, যেন চিবিয়ে খেয়ে নিবে এসে। এসব কিছু না বাবাই, তুমি একটু আঙ্কেলটার কাছে থাকো, আমি তোমাকে শীঘ্রই নিয়ে যাব। আরহাম চুপ হয়ে গেল। তার মাম্মাম যেহেতু বলেছে সেহেতু তাকে নিয়ে যাবেই। এদিকে আরহামের দিকে তাকে রায়হান শেখ বলেন। ভালোই হাতিয়েছো অন্যের ছেলেকে। হ্যাঁ, সঠিক শিক্ষাটাই দিয়েছি, যা তোমার মতো লোকের কাম্য নয়। মানে কি বলতে চাইছো তুমি? তোমার উত্তর দিতে চাচ্ছি। এক, তারা পাপিষ্ট ছিল, দুনিয়াতে তাদের আয়ু এতটুকুই ছিল, তাই তারা মারা গেছে। আমি তো কম কষ্ট দিয়ে মেরেছি, না জানি উপরওয়ালা তাদের কি করছে, সেটা জানি না আমি। দুই, তোমার বিশ্বস্ত কোনো লোককে আমি মারিনি, তারা আমার হয়েই কাজ করত। ভাবলাম যারা সামান্য টাকা পেয়ে দল বদলাতে পারে, তারা আবার কখন জানি আমার পিঠে ছুরি মেরে দেয়, তাই তো আমি তাদের মেরেছি। আর কি বললে, আমি তোমার কাছের লোকেদের মেরেছি? এইটা বলে আরিমা হাসতে লাগলো, চোখে মুখে তার বেদনার ছাপ। রায়ান শেখের ঘাম ছুটে গেল। পুষ্প সব জেনে যায়নি তো? তিন, তোমার ছেলেকে জেলে নয় নরকে পাঠাবো আমি, খালি একবার দেখে আসুক, বেজন্মাটাকে মেরে এখানে পুঁতে দিব। পুষ্পা? রায়হানের ধমকে আরিমা গা দুলিয়ে হাসল। চার, তোমার ছেলে ভালোবাসার যোগ্য আদৌ? ভালোবাসাও তাকে ঘৃণা করে মিস্টার শেখ।
সে একটা নর্দমার কীট, তা তুমি ভালো করেই জানো। অ্যান্ড লাস্ট, ওয়াদা তো তুমি ভঙ্গ করেছিলে। আমি তো ওয়াদা করিনি। ভাঙার প্রশ্ন আসে কোথা থেকে? আমার মনে এরকম কোনো ওয়াদা ছিলই না, তবুও তোমার হয়ে কাজ করেছি। কি বোকা আমি! আহারে! রায়হান শেখ থতমত খেয়ে গেল। এই মেয়ে পাক্কা ধুরন্ধর, তা তার বোঝা উচিত ছিল। যাই হোক, এখন তুমি আব্রামকে পাবে না, তাকে আমি রাজের কাছে পাঠিয়ে দিব। ফায়ান খানের হাতে ফায়ার খেতে ইচ্ছে হচ্ছে বলে দিলেই হয়, এত নাটক করার কি আছে? মানে? ফ্যান সবাইকে চমকে দিয়ে বলে উঠল। নাদিম ভিতরে আসো। সাথে সাথে নাদিম কয়েকটা পুলিশ অফিসারকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রায়হান শেখকে আপাতত জনসম্মুখ থেকে লুকিয়ে রাখুন, আমি কাল দেখা করব। ইয়েস স্যার। এইটা বলি পুলিশ রায়হান শেখকে আর কামাল শেখকে নিয়ে চলে গেল। রায়হান শেখ কোনো ঘোরের মাঝে আছে হয়তো। পুষ্প এমন বিশ্বাসঘাতকতা করবে সে ভাবেওনি। বাইরে সব মরে পড়ে আছে, বোঝাই যাচ্ছে এদের উপর হামলা হয়েছিল। আবার ভুল করে ফেললো সে। ফায়ান আরিমার সাথে রাস্তায় টু শব্দটি করেনি। আরিমা আব্রাহামকে বুকে জড়িয়ে সিটে হালাহান দিয়ে আছে, মনে ভাবছে অন্য কথা। আজকে ফায়ানকে সব বলে দিবে। আর কত লুকোচুরি খেলবে সে? হয়রান হয়ে গেছে জীবনের কাছে। কিন্তু ফায়ানের কথা না বলাটা বেশ ভাবাচ্ছে তাকে। কি চলছে নেতা সাহেবের মনে? খানবিলা এসে আরিমা সদর দরজায় পেরোল। তখনই পেছন থেকে ফায়ানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। থামো, আর এক পা এগোবে না। কে তুমি? কি তোমার পরিচয় সত্যি করে বলবে? কোন উদ্দেশ্য নিয়ে খান ভিলায় এসেছো? উত্তর দাও। কয়েক বছর আগের কাহিনী। তখন পুষ্প এসএসসি দিয়ে ছুটি কাটাচ্ছে। ছুটি কাটানো বলতে সে বাড়িতেই শুয়ে বসে থাকে সারাদিন। তার বাসায় টুকটাক কাজ করে, যদিও কাজ না করলেও তার বড় বোন কিচ্ছুই বলবে না তাকে। শহর থেকে খানিক দূরে কম দামি একটা বাসায় ভাড়া থাকে দুপন, রামিসা আর পুষ্প। বাবা মা কেউ নেই তাদের। রামিসা আগে গার্মেন্টসে কাজ করত আর পুষ্প পড়াশোনা খরচ দিত। নিজেও টুকটাক পড়াশোনা চালিয়ে গেছে, যার জন্য একটা ছোটখাটো কোম্পানিতেও চাকরি হয় রামিসার। সারাদিন গাধার খাটুনি খেটে রাতে বাসায় ফিরে ক্লান্ত হয়ে, কিন্তু ছোট বোনের মুখটা দেখার সাথে সাথে সব ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে রান্না করা খাবার গরম করে দুবোন মিলেই খেয়ে দে জম্পেশ আড্ডা দেয়। কে কি করেছে সারাদিন এইসব নিয়ে আলাপ করে। আজকে তোমাকে এত চিন্তিত লাগছে কেন? রামিসা হকচকিয়ে গেলেও কিঞ্চিত ঘাবড়ালো। পুষ্পের কই, আমি তো চিন্তিত না। পাকা বুড়ি, বেশি বুঝিস? না না, এ তো ভালো লক্ষণ নয় রে চম্পা। বলো বলো। অভিনয় দেখে রামিসা হাসল। হাসতে হাসতে বলল, একটা ছেলে কদিন হলো পিছু লেগেছে রে, কিছুতেই ছাড়াতে পারছি না। বিয়ে করে নাও, অমন ভালোবাসা আর পাবে না আপু। তুই বেশি বুঝিস? আজকাল এইসব ট্রেন্ড। আমার মতো কালো মেয়েকে কে ভালোবাসতে যাবে? ঠাস করে থাপ্পড় মেরে মাড়ির দাঁত ফেলে দিব। আমার বোনের থেকে সুন্দরী কে আছে? অমন সোনার মুখ কজনের আছে? গোল গোল চেহারা, টানা টানা কাজলের মতো চোখ, হাসলে টোল পড়ে, কোমর ছাড়ানো চুল, একদম মায়ার বক্স। আর তোমার ভয়েস, উফ, লাজবাব, ফাটাফাটি। আরিমার বর্ণনা শুনে রামিসা হাসল। প্রাণ খোলা হাসি যাকে বলে। বোনের কথা শুনতে তার ভালো লাগে, মজা পায়। না রে, আমি বিয়ে করব না। বেশি বেশি টাকা ইনকাম করব, তোকে আইনের লোক বানাবো আমি। ভালোভাবে পড়তে থাক, তারপর দুই বোন মিলে বড় একটা রাজপ্রাসাদ তৈরি করব, আর সেখানে আরামসে দিনতিপাত করব। মজা না? পুষ্পকে বুকে নিয়ে দুলতে দুলতে কথাগুলো বলল রামিসা। এবার নিজেকে ছাড়িয়ে নিয়ে কাঁদো কাঁদো ভঙ্গিতে পুষ্প বলল, আপু, আমরা বুড়ি হয়ে যাব তো, কে বিয়ে করবে? রামিসা ফিক করে হেসে দিল। আমার বোকা ফুল, এই দুনিয়া টাকা হলে পুরুষের অভাব হয় না সোনা। তোমার স্বপ্ন বললে, আমারটা বলি। রামিসা ভ্রু কুচকে বলল, বল দেখি, আমার বোকা ফুলটার কি এমন স্বপ্ন আছে? পুষ্প উঠে দাঁড়ালো, তারপর ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল, আমার স্বপ্ন এটাই, তুমি বিয়ে করবে, বছরখানিক যেতেই ঘর আলো করে একটা মিষ্টি বাবু নিয়ে আসবে। আমি তাকে মায়ের মতোই আদর যত্ন করব, সারা দিন আমার কাছেই রাখবো তাকে। আধো আধো বুলিতে আমাকে মাম্মা ডাকবে। লোকে যদি বলে তোমাকে মা ডাকে কেন, আমি তখন বলবো আমরা দুই বোন,
এক ছেলেকে বিয়ে করেছি, তখন কেউ আমাকে বিয়ে করতে আসবে না। আর সারা জীবন আমি তোমার সাথেই থাকবো। কথাগুলো বলে পুষ্প দেরি না করে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে রামিসা হা করে বনে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিয়ং দশং পরে উচ্চস্বরে হাসতে লাগলো রামিসা। হাসতে হাসতে শুয়ে পড়ল, তারপর চিল্লিয়ে বলল, 2 বোন এক বরের কাছে? এটা পাপ ফুল। তোকে এমনিতেই রাখবো সারা জীবন আমার কাছে। তুই ছাড়া আর কে আছে বল? এসব বললে লোকে আরো আমাদের গণপিটুনি দিবে। তারপর একটু থেমে আবার বলল, সত্যিই তুই বোকা, বোকা ফুল। একমাত্র আমার বোকা ফুল তুই। তোকে একা বাসায় রেখে গেলে কত যে চিন্তা হয়। হাতে বেশি টাকাও থাকে না যে একটা কাজের মেয়ে রাখবো। এত চিন্তা ভালো লাগে? তারপর উঠে জানালার পাশে এসে দাঁড়ালো। চাঁদের আলো ঠিকরে পড়ছে রামিসার মুখে, যাতে তার সৌন্দর্য 3 গুণ বাড়িয়ে দিয়েছে। বলা যায় মায়াবীদের চাঁদের আলোয় অপরূপ লাগে, তাদের সৌন্দর্য চাঁদের আলোয় ফেটে ওঠে। পুষ্পের হয়তো মনে আছে কিনা তা রামিসা জানে না। এ ব্যাপারে তাকে কখনো জিজ্ঞেস করা হয়নি। মনে থাকবে কিভাবে, তখন তো পুষ্প ছোট ছিল। রামিসা সব মনে আছে। তার বাবা মার সাথে যখন 2 বোন ঘুরতে বের হয়েছিল, সেদিন পুষ্প বাসা থেকে বের হতে চায়নি। সে তার ফায়ানকে পাহারা দিবে বলে। কারণ হলো ফায়ানের খালাতো বোন সারাদিন ফায়ানের সাথে ছিপকে থাকে, যা ছোট্ট পুষ্পের সহ্য হয় না। সেদিন পুষ্প বের না হলে হয়তো ধনির দুলালি হয়ে থাকতো। সে না হয় বাবা মায়ের সাথে ওপারে চলে যেত। খুব কি ক্ষতি হতো? একদিন পুষ্প ছাদের সিঁড়িতে বসেছিল, মনটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। রাশি বোনের পাশে গিয়ে বসল, তারপর জিজ্ঞেস করল, কি রে, মুড অফ কেন? পুষ্প একবার রাশির দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। রাশি বুঝল অবস্থা বেগতিক, গুরুতর কিছু ঘটেছে। নয়তো রামিসা একবার বলার সাথে সাথে পুষ্প সব বলে দেয়। আমার ফুল, বলবি না আমাকে? জানো আপু, ফাহান আছে না, সারাদিন ওই রিনার সাথে চিপকে থাকে, আমাকে তাদের মাঝে নেয় না। এমনকি ও আসলে ফারহান ঠিক মতো কথাও বলে না আমার সাথে। বলেই মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো পুষ্প। রাশির বুকে মোচড় দিল। হয়তো ছোট্ট বোনের চোখের পানি তার সহ্য হয় না। আমার সমবয়সী না, তাই একটু আড্ডা দেয়। রিনা তো বেড়াতে এসেছে, 2 দিন বাদেই চলে যাবে। সাফাইন ভাইয়া সেই তো তোকে নিয়েই মেতে থাকবে। এখন কেন নয়? আসলেই তুই বোকা ফুল। ঠিক বলেছিস রাশি, ও একটা পিচ্চি বোকা ফুল। ফায়ানের ফুল, চল চল আমার সাথে। মুখ ফুলিয়ে আর বসে থাকলে চলবে না। বলে পুষ্পকে কোলে তুলে বাইরে চলে গেল ফায়ান। পুষ্প এখনো মুখ ফুলিয়ে আছে। আজকে ফায়ান যতই মজা খাও, সে কথা বলবে না। এদিকে রামিসা কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে থেকে হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। দীর্ঘশ্বাস পেল রামিসা। তার বোকা ফুল কি জানে সে আরো কারো বোকা ফুল ছিল? ভুলে গেছে কি সব? হঠাৎ দরজা ঠক ঠক আওয়াজে পেয়েই চমকালো রামিসা। ইতিমধ্যে শব্দ পেয়ে পুষ্প বেরিয়ে এসেছে। আপু, এত জোরে দরজা ধাক্কাচ্ছে কে? আমাদের দরজা কি তার কাবাডি খেলার মাঠ মনে হয়? জানি না বোন, তুই থাক, আমি দেখছি। আরে আরে, যদি ডাকাত থাকে? দাঁড়াও, বডি আনি। বলে পুষ্প বটি আনতে গেল। তারপর 2 বোন একসাথে দরজায় খুলল। সাথে সাথে হুড়মুড়িয়ে কেউ রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। পুষ্প ড্যাব ড্যাব করে রক্তে রঞ্জিত ছেলেটার দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে সে এই সুদর্শনের যুবকের উপর ক্রাশ নামক বাসটা খেয়ে বসে আছে। আপনি? ছেলেটাও যেন আরেকটু অবাক হলো। তুমি এখানে থাকো? থাক, আমি চলে যাচ্ছি। ছেলেটা যাওয়া ধরলে পুষ্প তার হাত ধরে আটকালো। ছেলেটা এক দৃষ্টিতে কিছুক্ষণ পুষ্পের দিকে তাকিয়ে থাকলো, তারপর দৃষ্টি নিচু করে নিল। আরে মশাই, বসুন এখানে। আপনার যে অবস্থা, বেশিক্ষণ হাঁটতে পারবেন না। কি হয়েছে বলুন তো? কাবাডি খেলে এসছেন নাকি? পুষ্পের মুখে এত কথা একেবারে শুনে ছেলেটা ফিমড়ি খেলো যেন। পুষ্প চলে গেল। না, গুন্ডারা দাওয়া করেছিল। দেখি, তুই গিয়ে একটু গরম পানি আর ব্যান্ডেজ খুঁজে নিয়ে আয়, ড্রয়ারে আছে। যা। একটা সমস্যা কি, এখানেও চলে এসেছেন? একটা অসহায় চোখে নির্দয় রমণীটির দিকে তাকালো। তোমার কি তাই মনে হচ্ছে? আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই তো চৌজিতে নিচ্ছিলাম। হয়েছে, আর বলতে হবে না। কি অবস্থা করেছেন হাত পায়ে?
রামিসার মুখে বেদনার ছাপ স্পষ্ট, তা দেখে ছেলেটা বাকরুদ্ধ। সে যদি জানতো তাকে ব্যথা পেতে দেখে রামিসা এমন রিয়াকশন করবে, তাহলে সে শত ব্যথা পেতে রাজি ছিল। তোমার আঘাতের কাছে এই ব্যথার সামান্য। শরীরের আঘাত দেখানো যায়, কিন্তু মনের আঘাত না। রামিসা ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটার দিকে, তারপর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো। এই নামিশা, কাঁদছে কেন? সরি, আমি এভাবে বলতে চাইনি। প্লিজ কেঁদো না, আমার সহ্য হয় না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবেন ভাইয়া? আপু আপনাকে ভালোবাসে তাই কাঁদছে। এই আপু যা, ভেতরে গিয়ে কাঁদ। আমি আমি আমার হলেও হতে পারে দুলাভাইকে ট্রিটমেন্ট করি। পুষ্পের এহেন কথায় দুজনেই হেসে দিল। ছেলেটা হাসতে হাসতে বলল, আমার হলো হতে পারে শালিকা। আপনার নাম কি? আমার নাম হলো ওর নাম আরিমা। পুষ্প দাঁত দিয়ে ছিপ কাটল। রামিসা আসল নাম বলতে বারণ করেছে তাকে। সব জায়গায় তার নাম আরিমা দিয়ে রেখেছে। ব্যান্ডেজ করার পর ছেলেটা চলে গেল। তার বন্ধুকে কল দিয়ে আসতে বলেছিল, তাই কেউ আর আটকায়নি। এই যা। কি হলো? ছেলেটার নাম কি ভুলেই গেছে জিজ্ঞেস করতে। রাজ, নিশান্ত রাজ শেখ। ছেলেটার নামটাও তার মতোই কিউট। পাকনি, আর একটু হলেই তো নামটা বলে ফেলতি। বলছি না ওই নাম হাইড করে রাখবি। পুষ্প থেকে আমিরা, রাশি থেকে রামিসা। এই ফিক করে হেসে দিল পুষ্প, সাথে রামিসাও হেসে দিল। বেশ অনেকদিন কেটে গেছে। পুষ্প কলেজে উঠে গেছে। তার এখন ব্যস্ত সময় নতুন কলেজ আর পড়াশোনা নিয়ে। রামিসা না বললেও পুষ্প ভালোভাবেই জানে রাজকে মন দিয়ে বসেছে তার বোনটা। অমত করেনি পুষ্প। সে চায় তার বোনটা সুখী হোক। আর কতদিন তার জন্য গাধার খাটুনি খাটবে? তারও একটু সুখ প্রয়োজন। বাড়িতে এসে এরকম একটা সারপ্রাইজ পাবে ভাবিনি পুষ্প। বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গেছে। হলেও হতে পারে। পরমাণ শাড়ির থেকে বানিয়ে নিলাম তোমায়। খুশি হওনি? রামিসা মুচকি মুচকি হাসছে। তাই বলে আপু একবারও আমাকে জানালে না? বলতে বলতেই পুষ্প কেঁদে দিল। তারা হাঁ করে পুষ্পের দিকে তাকিয়ে আছে। সারপ্রাইজ দিতে যেয়ে তারা আহমক বনে গেল। দুজনেই পুষ্পর কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সে থামার লোকই নয়। কেঁদেই যাচ্ছে, হেঁচকি উঠে গেছে তার কাঁদতে কাঁদতে। শেষমেশ পুষ্প কান্না থামালো। আমার একটা শর্ত আছে। নাক টানতে টানতে বলল পুষ্প। কি সত্য? দুজনেই আগ্রহ হয়ে তাকালো তার দিকে। আমাকে তোমরা দুজন একটা বেবি এনে দেবে। সে আমার কাছেই থাকবে, তার নাম আমি রাখবো। আর আপু আমার সাথে এখানেই থাকবে, সাথে দুলাভাইও থাকবে। কেটে গেছে বেশ কয়েক মাস। যে যার লাইফ নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছে। পুষ্প নিজ মনে পড়াশোনা করে যাচ্ছে, তার খুশির সীমা নেই যেন। কারণ রামিসা আর রাজ তার সাথেই থাকে। রাজ একটা কোম্পানিতে চাকরি করে। আসলে কি তাই? রামিসা যদি একটিবার খোঁজ নিত, তবে কি তার ক্ষতি হয়ে যেত? এখানেই প্রথম ভুলটা করেছে রামিসা। রামিসা অন্য কোম্পানিতে চাকরি করে, যদিও রাজ বারণ করেছে। রামিসা মানেনি। সে নিজ দায়িত্বে বোনের খরচ বহন করবে। অজ্ঞতা রাজও মানা করেনি। আজকে শুক্রবার, তাই সবাই বাড়িতেই আছে। রামিসা জলদি জলদি ঘুম থেকে উঠে খোপা করতে করতে রান্নাঘরে ঢুকে গেল। একটু চা খেয়ে তারপর রান্না শুরু করবে। ঠিক তখনই পেছন থেকে পুষ্প এসে রামিসাকে জড়িয়ে ধরল। ঘুম ঘুম চোখে রামিসাকে জড়িয়ে ধরে আছে পুষ্প শক্ত করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। কি রে, এত সকালে তোর মুখ দেখা যাচ্ছে যে? ব্যাপার কি ফুল? আপু তোমাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। দেখে নিও, কেউ যদি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় তাকে আমি বিড়বিড় করছিল এতক্ষণ পুষ্প। অস্পষ্ট হলেও কথাগুলো শুনতে পেয়েছে রামিসা। পুষ্প ততক্ষণে ফের ঘুমিয়ে কাটা। এখন সে একটু নড়লেই রামিসার জায়গা হবে মাটিতে, মানে ঠাস করে পড়ে যাবে। এভাবে কেউ ঘুমাতে পারে? এখন কি করবে রামিসা? নড়তেও পারছে না। তখনই রাজ এলো। রামিসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাজ, আরুকে একটু কোলে করে তার রুমে নিয়ে এসো প্লিজ। আমি ময়দা মাখিয়ে ফেলছি হাতে, আর আমি নড়লেই ও পড়ে যাবে। আমি? হ্যাঁ, তুমি তো ওর ভাই, ওর সমস্যা নেই। প্লিজ নিয়ে এসো, এভাবে ওর প্রবলেম হচ্ছে। যত আজ্ঞা রানী। রামিসা হাসল। মানুষটা তার সব কথা শুনে, এমনকি তাকে বড্ড ভালোবাসে। তার জীবনে সুখের কমতি নেই যেন। মৃত্যুর আগ অব্দি সে এভাবেই
দিনাতিপাত করতে চায়। এদিকে পুষ্পর রুমে শুইয়ে দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ। বড় বোনের থেকে ছোট বোনকে তার কাছে বেশ লাগে। কেন যে আগে চোখে পড়েনি মালটাকে। হঠাৎ রামিসার ডাকে রাজ ঘর থেকে বেরিয়ে এলো। তারপর গল্প করতে করতে কাজে সাহায্য করতে লাগলো। এ যেন এক সুখী পরিবারের সোনা সংসার। এই সুখ কি বেশি দিন টিকবে? বিকেলবেলা সবাই বসে টিভি দেখছিল। রামিসা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোরা বস, আমি কিছু বানিয়ে আনি তোদের জন্য। পুষ্প টিভির দিকে তাকিয়ে মাথা নাড়ল। সে বেশ মনোযোগী হয়ে ভূতের মুভি দেখছে, কিন্তু হঠাৎ ধ্যান ভাঙলো তপাস করে পড়ে যাওয়ার শব্দে। রাজ আর পুষ্প দৌড়ে রামিসার কাছে গেল। রামিসা জ্ঞান হারিয়েছে। রাজ ওকে কোলে তুলে বিছানায় নিয়ে এলো। তারপর মুখে পানি ছিটা দিতে লাগলো। আস্তে আস্তে চর দিল, কাজ হচ্ছে না। পুষ্প হাত পা ডলে দিচ্ছে, তবুও জ্ঞান ফিরছে না দেখে পুষ্প এবার কাঁদতে লাগলো। তারা আর সময় ব্যয় না করে রামিসাকে নিয়ে চলে গেল এমার্জেন্সিতেও। নিয়ে চেক আপ করে একটা স্যালাইন দিলেন ডাক্তার। তারপর কেবিন থেকে বেরিয়ে পুষ্পদের কোনো সমস্যা হয়নি তো আমার ওয়াইফের? চিন্তার কোনো বিষয় নেই এখানে। জ্ঞান হারানোর কারণ এরকমটা তো হয়নি কখনো। আর আগে কি উনি মা হয়েছিলেন? মানে? উনি মা হতে চলেছেন। প্রেশার লো হওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল, স্যালাইন দিয়েছি। আর কোনো বিপদ নেই, রোগী আশঙ্কামুক্ত। কাছে গেলেন। ডাক্তার চলে যেতে পুষ্প হামলে পড়লো কেবিনে। রামিসা আর রাজ আর পুষ্পের মতিগতি বুঝছে না। এমন কি হয়েছে যার জন্য পুষ্পের চোখে পানি? রাজ, তুমি মন খারাপ করে আছো কেন? আর আরও তুই এভাবে কাঁদছিস কেন? আমার কি বড় অসুখ হলো? কি রে, কথা বল। আমি কি মারা যাব? পুষ্প রামিসাকে শক্ত করে জড়িয়ে ধরল আর রাজ বাইরে চলে গেল। আপু, আমরা 3 থেকে 4 হতে যাচ্ছি। ছোট্ট বাবুনি আসছে। রামিসা অবাক হয়ে একবার পুষ্পের দিকে তাকালো, তো আরেকবার পেটের দিকে। তারপর মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলো সত্যি কিনা। পুষ্প তার মতো মাথা নাড়িয়ে উৎফুল্লে সয়ে যায়। দেখেছো, তোমার কথা শুনে রাগ করে চলে গেছে ভাইয়া। ও ঠিক হয়ে যাবে, স্যালাইন শেষ হোক। সেই অবধি চল বাবুর নাম ঠিক করি। চলো চলো। সায় জানালো। এদিকে বাহিরে এসে রাজ পায়চারি করছে। সে বেবি নিতে চায়নি। কিভাবে কি হলো? এখন রামিসাকেও তো মানানো যাবে না। শিট। ভেবেছিলাম একে কিছুদিন ইউজ করে মেরে দেব, তারপর আরামের সাথে বুলিয়ে বালিয়ে সংসার করব। হইলেও কই, ধ্যাত, ইচ্ছে করছে এখনই গলা টিপে মেরে দিয়ে আসি। শালি বাচ্চা নেওয়ার জন্য উঠে ফেলে রেখেছে। কিছুদিন ওয়েট কর, বেবি পৃথিবীতে আসুক। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাজ শেখ কখনো তার লক্ষ্য বদলাবে না। হসপিটালের করিডোরে সামনে পায়চারি করে যাচ্ছে পুষ্প। রাজ একটা সিটে হেলান দিয়ে বসে আছে। পুষ্পের কানে সে বিরক্ত। এত চিন্তা হবার কি আছে? মরে গেলেই তো ভালো হবে। সে আরিমাকে বিয়ে করতে পারবে, তাদের ছোট্ট একটা সংসার হবে। ভাবতে মুচকি হাসলো রাজ। এ কি ভাইয়া, তুমি হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? রাজ চমকিত দৃষ্টিতে তাকালো পুষ্পের দিকে, তারপর বলল, আমি জানি আমার বউ বাচ্চার কিছু হবে না, তুমি অযথা টেনশন করছো। দেখি এখানে এসে বসো, ঘেমে কি অবস্থা। না ভাইয়া, মন সায় দিচ্ছে না। আরু, তুমি না আমার সব কথা শোনো। কাম। অজ্ঞতা পুষ্প গিয়ে রাজের পাশে বসলো। সে রাজকে ভাইয়ের চোখেই দেখে, এর চেয়ে বেশি কিছু না। রাজ কিছু বলতেই নিবে, তখনই নার্স বেরিয়ে আসে। পুষ্প দৌড়ে যায়। তা দেখে রাজ ফুস করে শ্বাস ফেলে। আপনি একটু অপেক্ষা করুন, বেবি নিয়ে আসছে। আপু, আমার আপু ঠিক আছে? হ্যাঁ, সে একদম সুস্থ। পুষ্প স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপরে একটা নার্স তোয়ালে পেঁচিয়ে একটা ছোট্ট ছানা নিয়ে আসলো। পুষ্প কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে তার আয়ত্তে নিয়ে নিল। পাছে না বাবু পড়ে যায়। কি সুন্দর বাবু, ছোট ছোট হাত পা নাড়াচ্ছে, একটু কান্নাও করছে না। পুষ্প খিলখিল করে হেসে উঠল। বাচ্চাটা কি তার হাসির দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। সব মিলিয়ে রাজ প্রচুর বিরক্ত। কবে হবে আরিমা তার বউ? আরিমার আর তার বাচ্চাকে সে কোলে তুলতে চায়। কেটে গেছে বহু মাস। বাবুর নাম পুষ্প রেখেছে, তার নাম দিয়ে মিলে আরিমার বাচ্চা আরহাম। রামিসা শুধু হাসে। পুষ্প, রামিসা আর আরহাম একসাথেই থাকে। রাজকে আলাদা রাখে তারা। পুষ্প কিছুতেই আরহামকে ছাড়া থাকবে না। পড়াশোনা তার লাটে উঠেছে। আরহামের এখন 1 বছর। বেশ
পাকা হয়েছে ছেলেটা। সারাদিন আরহামকে নিয়েই থাকে সে। কলেজ টাইমে কলেজে করে এসে বাসায় এসে আরহামকে কোলে নিয়ে থাকে। আরহাম ঘুমালেও তবুও ছাড়ে না রামিসা। রামিসা টেনে শুইয়ে দিলে পরে উঠে গিয়ে পড়া কমপ্লিট করে। আজকাল রামিসাকে তার চিন্তিত মনে হয়। রামিসা কিছু কি হয়েছে? উত্তর পায় না পুষ্প। ভাইয়ের সাথে ঝগড়া হলো না তো? আপু বলো না তোমার কি হয়েছে, কখনোই বলো না তুমি। পুষ্প মুখ ফুলালো। বোন কি তাকে পর ভাবে? রামিসা হয়তো বোনের মনোভাব বুঝতে পারলো। সে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, বোন, বোন আমার, আমি তোকে অনেক ভালোবাসি জানিস তো। আমার আরহাম আর রাজকেও অনেক ভালোবাসি। বলতে গিয়ে গলা ধরে আসলো রামিসার। আপু তুমি কিছু নিয়ে কষ্টে আছো? না পাখি, মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না আমি। তোকে কিছু বলি শোন, আমার ছেলেটাকে এভাবেই মায়ের মতো আগলে রাখবি, তাকে কষ্ট পেতে দিস না। আপু পুষ্পের গলা ধরে আসছে রামিসার এইসব বলার কারণ খুঁজে পাচ্ছে না। আমার বোকা ফুল, সারা জীবন বোকা হয়ে থাকিস না, একটু চালাক হয়ে যাবন। আর হ্যাঁ, আজকে তোর ভাইয়ার সাথে একটু বেরোবো, বাবুকে দেখে রাখিস। কিন্তু আপু কি? তেমন কিছু না, তুই এক কাজ করিস, আমার যদি কখনো কিছু হয়ে যায়, তোর আলমারিতে কাপড়ের নিচে একটা ডায়েরি আছে, পড়ে নিস। আসি, রেডি হতে হবে, নইলে তোর ভাইয়া আবার রাগ করবে। আচ্ছা রামিসা চলে গেল। পুষ্প তখনও তার যাওয়ার দিকে পথে তাকিয়ে আছে। মনটা ভালো নেই তার। আপু এসব কি বলে গেল? তাদের তো সুখী পরিবার। ভাইয়া আর আপু দুজন দুজনকে কত ভালোবাসে। এখনো এখানে আর কি চাওয়ার আছে? বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, রামিসা আর রাজের খবর নেই। পুষ্প বেশ চিন্তিত হলো এতে। ভাইয়ের সাথে আছে ভেবে কিছু আর ভাবলো না। রাজ রামিসাকে প্রচুর কেয়ার করে, যা পুষ্প নিজের চোখে দেখেছে। আরহাম ঘুমিয়েছে, সে নিজেও পুষ্প বলতে অজ্ঞান। কিন্তু আপুরা আসছে না দেখে এবার বেশ চিন্তিত হলো পুষ্প। তাদের বিপদ হলো না তো? তখনই কলিং বেলের আওয়াজ হলো। পুষ্প দৌড়ে দরজা খুলতে গেল। নিশ্চয়ই আপু এসেছে, আজকে সব জেনেই ছাড়বে। এত কষ্ট কি তার? কি মনে গোপন করে কাতরাচ্ছে? তাকে কেন বলে না? সে তার সব কষ্ট ম্যাজিকের মতো দূর করে দিবে। দরজা খুলে রাজকে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো পুষ্প। তার বোন কোথায়? ভাইয়া, আপু কোথায়? আপনার কি হয়েছে? বাইরে এসো। পুষ্প তাড়াহুড়ো করলো না, ধীরে সুস্থে বাইরে বের হলো। কয়েকজন পুলিশ দাঁড়ানো। তারা একটা ভ্যানে গাড়িতে কিছু মুড়িয়ে রেখেছে। পুষ্পের মনে ভয়রা দানা বাজছে। তার বোন কোথায়? ভাইয়া, আপু। রাজ হাত দিয়ে ভ্যানের দিকে ইশারা করলো, তারপর ধপ করে সেখানেই বসে পড়ল। পুষ্প একবার ভ্যানের দিকে তাকালো তো আরেকবার রাজের দিকে। আমি ভ্যানে কেন দেখবো? আমার আপু ওখানে কেন থাকবে? আরু, তোমার আপু আর নেই, আমাকে মাফ করো, তাকে আমি বাঁচাতে পারিনি। তুমি আসার আগে সব শেষ। মানে কি বলেন এসব আপনি? আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ভেবেছি খাওয়া দাওয়া করে চলে আসব। আমি অর্ডার দিতে গিয়েছি, দেখি নামিসা নেই। হন্তদন্ত হয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছু দূরে জটটা দেখতে পেলাম। এরপর ওখানে গিয়ে দেখলাম নামিসার মারা দেহ। বলে কাঁদতে লাগলো রাজ। পুষ্প বাকরুদ্ধ। সে কি রিয়েকশন দিবে ভেবেই পাচ্ছে না। তার বোন যে কিনা তাকে চোখে হারায়, যে তাকে না দেখে একটা দিন কাটাতে পারতো না, যাকে দেখলে তার বোন সারাদিনে ক্লান্তি ভুলে যেত, সে পুষ্পকে না দেখে রামিসা থাকবে কিভাবে? পুষ্প থুপ করে মাটিতে বসে পড়ল। সে কিছুই ভাবতে পারছে না, তার দুনিয়া অন্ধকার। এত কাছের মানুষ হারানোর কষ্ট কখনোই উপলব্ধি করেনি সে। বুকে জ্বালা পড়া হচ্ছে, চোখ ঝলসে যাচ্ছে যে তার পুরো দুনিয়া, যাকে ছাড়া সে শূন্য। সেই আপু নাকি নেই। কত কষ্ট পেয়ে মরে গেছে। পুড়িয়েছে কেউ তার বোনকে? হাত পুড়িয়ে যে জ্বালা করে, সেখানে তার বোনের সারা শরীরে আগুনে পুড়েছে। কেমন লেগেছে আপুর কাছে? অনেক কষ্ট। তার ফুলকে হয়তো ডেকেছে রামিসা, তার যন্ত্রণার ব্যাখ্যা দিতে চেয়েছিল, কিন্তু রামিসার ফুল যে আসলেই বোকা। সে টেরই পায়নি তার বোন মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে। পুষ্প উঠে দাঁড়ালো, দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে রান্নাঘরে প্রবেশ করলো। হঠাৎ পুষ্পকে চলে যেতে দেখে রাজু ছুটলো। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সে সেদিকে গেল।
পাগল হয়ে গেছে তুমি? এভাবে হাত পুড়াচ্ছ কেন? ও এবার গগন বিদারে চিৎকার দিয়ে উঠল। রাজের কলার ঝাঁকিয়ে চিৎকার করে বলতে লাগলো, রাজ পাগল। ও আমার সারা পৃথিবী, আমার ভালো খারাপের দুনিয়া। তাকে ছাড়া আমি বেঁচে থাকাকে ঘৃণা করি। আমার বোন সে, আমার মায়ের পরে দ্বিতীয় মা। আমাকে বাবা মার অভাব বুঝতে দেয়নি সে, আমাকে কষ্ট ছুতে দেয়নি। কি করলি তুই তাকে? কি করলি? দেখে রাখতে পারলি না? আমার বোনকে দেখে রাখতে না পারলে নিয়ে গেলি কেন? আমাকে এতিম কেন করলি তুই? জানিস না ও ছাড়া আমার আর কেউ নেই? তুই আমার বোনকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না। আমার হাসি খুশি বোনটাকে নিয়ে গিয়ে তো তুই কাকে ফিরিয়ে আনলি? কাকে আনলি তুই বল? ক্রুদ্ধ আরিমা কোনোভাবে তাকে সন্দেহ করেছে না তো? রাজ কিছু বলার আগে পুষ্প রাজের বুকে ঢলে পড়লো। রাজ যেন স্বস্তির শ্বাস ছাড়লো। মেয়েটা বড্ড বাজে বকে। রামিসাকে দাফন দিতে নিয়ে যাবে পাড়া প্রতিবেশী সবাই হাজির হয়েছে। মেয়ে দুটোকে তারা ভালোভাবে চেনে, বিশেষ করে রামিসা। কি কষ্ট করেই না বোনটাকে বড় করলো। যেই স্বামী সন্তান নিয়ে সুখের দেখা মিল, আল্লাহ মেয়েটাকে তুলে নিল। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তাদের। আরুমা, যা বোনকে দেখে আয় একবারের মতো। আর যে দেখার ভাগ্য হবে না। চাচি, তুমি বেশি কথা বলো, একটু অপেক্ষা করো তো, আপু আসবে। কিছুই হয়নি তার। একটু তো কাঁদ মা, জ্ঞান ফেরার পর থেকে অযথা তর্ক করছিস। আরে মিতুমা, বুঝতে পারছো না মেয়েটা যে অকালে সব হারালো? দুজনেই মুখে আঁচল চেপে কাঁদতে লাগলো। তারা দেখে পুষ্প বেশ বিরক্ত হলো। হঠাৎ কোথা থেকে রাজ এসে পুষ্পর হাত টেনে ধরে বাইরে খাটিয়ার কাছে আনলো। একবার দেখে নাও আরু। পুষ্প ফ্রুকুচকে রাজের দিকে তাকে খাটিয়ায় থাকা রামিসার ক্ষত বিক্ষত আদলের দিকে তাকালো। যে কেউ তাকাতে পারবে না, পুড়ে যাওয়ার কারণে মুখ বোঝা যাচ্ছে না, এলোথেলো হয়ে গেছে। পুষ্প প্রাণ ভরে বোনের নিষ্পাপ মুখশ্রীটা দেখে নিল। তারপর কিছু একটা ভেবে দৌড়ে নিজের রুমে ছুটল সে। তারপর দরজা বন্ধ করে দিল। সবাই এসে দরজার কাছে ভিড় জমালো। মেয়েটা কিছু করে বসবে না তো? একটা মানুষ যে কিনা তোমাকে সব কিছু ঊর্ধ্বে ভালোবেসে গেছে, একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছে, বেশি কিছু না, তোমাকে ভালোবেসে সে একটু সুখে থাকতে চেয়েছে। তুমি যদি তাকে এই সামান্য পরিমাণ ভালোবাসা না দিতে পারো, অক্ষম হও, তাহলে তোমার থেকে বড় অকৃতজ্ঞ আর কে? রামিসার অবস্থাও এক। সে রাজকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু রাজ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে অনেক বড় স্মাগলার। নারী পাচার থেকে শুরু করে ইয়াবা, ড্রাগ আর বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। আর তাকে সঙ্গ দেয় তার বাবা রায়হান শেখ, যিনি এমপি পদে আছে। এমনকি পুষ্পের প্রতিও তার যোগ ছিল। রাজ এতই নিকৃষ্ট। কলিং বেলের আওয়াজে পুষ্প ডায়েরিটা রেখে দরজা খুলতে গেল। দরজা খুলে অচেনা এত রাতে একটা পুরুষকে দেখে মোটেও চমকায়নি সে। তার জন্য অপেক্ষা করছিল পুষ্প। আমার মনে হয় সবকিছু আমার জন্য হয়েছে। ছেলেটার কথায় পুষ্প ফ্রুকুচকাল। আমি যদি রামেশাকে সত্যিটা না জানাতাম তাহলে রাজাও সব জানতো না, আর রামেশা বেঁচে থাকতো। এখানে আপনার আমার কারোর হাত নেই। আমার অনেক কাজ আছে। কি দেবেন তাড়াতাড়ি দেন। ছেলেটা পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে পুষ্পর হাতে দিল। তারপর বলল, তুমি চাইলে আমাকে সাথে নিয়ে ভিডিওগুলো দেখতে পারো। একা একা সহ্য করতে পারবে তো? আরিমা কিছু না বলে টিভিতে পেন ড্রাইভটা সেট করে নিল। দুইটা ভিডিও এখানে একটা অন করতেই কিছু সিন পুষ্পের মনে দোলা দিয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির ভেতর থেকে ছিটকে পড়ে আছে দুজন মধ্য বয়সী মানবী, চেহারা রক্তে ভেসে যাচ্ছে। তখনই গাড়ির থেকে চিৎকার করে একটা মেয়ে বেরিয়ে এলো, তার কোলে আরেকটা বাচ্চা। তারপর ওই দুজনের কাছে গিয়ে মেয়েটা কাঁদতে লাগলো। লোকটা মেয়েটাকে আস্তে আস্তে কি যেন বলল। মেয়েটা বারবার মানা করছিল, মাথা নাড়ি। অতঃপর পকেট থেকে টাকা বের করে মেয়েটার হাতে ধরিয়ে দিল মধ্যবয়সী পুরুষ। তারপর মেয়েটা দুজনের রক্ত ভেজা কপালে চুমু দিয়ে ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে দৌড় লাগালো। মেয়েটা যাওয়ার পর সেখানে আরেকটা গাড়ি আসে, সেখান থেকে আরেকজন বের হয়। তারপর ওই লোকটার কানে কানে কিছু বলে, তার গলা পা দিয়ে চেপে ধরে। লোকটা ছটফট করতে থাকে, সেখানে জীবন ত্যাগ করে। তারপর গাড়ি চেক করে সেই লোকটা আরও কয়েকজনকে ডেকে এনে গাড়িতে আগুন ধরিয়ে সেখান থেকে চলে যায়। প্রথম ভিডিওতে
দেখে পুষ্প রুহু কেঁপে ওঠে। মেয়েটা যে তার বড্ড চেনা। রামিসা ওটা সে ভালোভাবেই বুঝেছে, কিন্তু বাকি দুজন লোককে পুষ্প ঠোক গিল। তারপর ছেলেটার দিকে তাকালো। নেক্সট ভিডিও দেখো। আমি পুষ্প আবার টিভির দিকে তাকালো। এবার সে রামিসাকে দেখতে পাচ্ছে। মূর্তি তার কলিজা ছ্যাদ করে উঠল, চোখ জ্বলে যাচ্ছে, বুকের ভেতর ভারী কিছুর আস্তরণ টের পাচ্ছে সে। রামিসা একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে, আর তার পাশে বেশ কয়েকটা ছেলে পেলে তাকে ঘিরে রেখেছে। রামিসা বারবার হাত জোর করছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। শেষে পালানোর জন্য দৌড় দিতে নিলে একজন কষিয়ে থাপ্পড় মারে তাকে। মুহূর্তেই সবাই তার উপর পেট্রোল ঢালতে থাকে। রামিসা শুধু কাঁদছিল আর হাত জোর করে মিনতি করছিল। এবার এক এক করে সবাই তার শরীরে দিয়াশলাইয়ের কাঠি ছুঁড়ে মারল। মুহূর্তেই লাল রঙা শাড়িটা আগুনে লেগে পুড়ে যেতে লাগলো। রামিসা ছটফট করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগোচ্ছে না। শেষে রামিসা একটা জোরে চিৎকার দিয়ে নড়াচড়া বন্ধ করে দিল। ক্যামেরা দূরে থাকার দরুন সব কথা শোনা গেল না। লাস্টের কথাটাও আরিমার কানে এসে বাড়ি খেয়েছে। আমার বোকা ফুল, ভালোবাসি বোন। পুষ্পের চোখ দিয়ে পানি পড়ছে, কোনো রিয়াকশন নেই, শুধু চোখ দিয়ে পানি ছড়ছে। রামিসাকে রাজের কীর্তিকলাপ সম্পর্কে জানিয়েছি, কিন্তু রাজ কোনোভাবে জেনে যে এত খারাপ। জানেন তো, আমার বোনটার বেশি কিছু আশা ছিল না। আমাকে নিয়েই বাঁচতে চেয়েছিল সে। আমি তাকে বিয়ের জন্য ফোর্স করতাম। কত স্বপ্ন ছিল আমাদের, একদিন পূরণ হবেই ইনশাল্লাহ। কিন্তু আচ্ছা ভাইয়া, যখন আমার বোনের শরীরটা পুড়ছিল তখন তার অনেক কষ্ট লেগেছে, তাই না? কি পরিমাণ ছটফট করেছে বাঁচার জন্য। কেউ তাকে সাহায্য করেনি, কেউ করেনি। পুষ্প কাঁদতে লাগলো, বুকের ভেতরটা জ্বলছে তার। একই নিদারুণ যন্ত্রণা। তাদের জীবন তো সুন্দরই ছিল, ও কেন হঠাৎ সব এলোমেলো হয়ে গেল? প্রথম ভিডিও সম্পর্কে প্রশ্ন করলে না? মাথা নাড়া দিয়ে সায় জানালো পুষ্প। সে জানতে চায় সে সম্পর্কে। ওনারা তোমার বাবা মা। তোমার বাবা একজন অনেস্ট পুলিশ কর্মকর্তা ছিলেন, যার ধরুন অনেক প্রমাণ ছিল তার কাছে রায়হান শেখের বিরুদ্ধে। রায়হান শেখ আপোষ চেয়েছিলেন, কিন্তু তিনি মানেননি। সেরকম খারাপ কাজ কিছুতেই করতে পারবেন না, যার ফলশ্রুতে তাদের মৃত্যু হলো। কিন্তু তোমাদের পায়নি সে। আর হ্যাঁ, ভিডিওগুলো আমার ছোট ভাই করেছে। তার প্রকৃতির ছবি তোলার অনেক শখ। ঘটনাচক্রে 2 দিনই সে সেখানে উপস্থিত ছিল, তাই সব প্রমাণ আমার হাতে। পুষ্প কিছুই বলছে না, বুকের ভেতর সব জ্বর পাকিয়ে আছে। কোনো কথাই বলছে না সে। অধিক শোকে কাতর যাকে বলে। আপনি কি? আমি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা, তাদের সিক্রেট এজেন্ট নিশাত আসাম তুষার। শোনো আরিমা, তুমি কি চাও না তোমার বোন বাবা মার খুনিরা তাদের শাস্তি পাক? আমি তাদের নিজ হাতে শাস্তি দিব। দয়া করে বলবেন না আইনের হাতে তাদের তুলে দিতে। তুমি অনেক শক্ত আছো, কঠোর মনের অধিকারী। তুমি পারবে তাদের শাস্তি দিতে, কিন্তু আইনের লোক যেন কিছু বলতে না পারে। তাই তোমাকে আইনের লোক হতে হবে। পুষ্প অসহায় দৃষ্টিতে তাকালো। তার মতো গরিব ঘরের মেয়ে কোথায় চাকরি পাবে, যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় না? আমি তোমাকে চাকরি দিব, আমার পিএ হবে তুমি। আস্তে আস্তে তোমার সততা দেখে তোমাকে সিক্রেট এজেন্টদের দলে নিব। তার আগে শোনো, রায়হান শেখ তোমাকে ব্যবহার করবে খান ভিলাকে ধ্বংস করার জন্য। তুমি এমনভাবে কাজ করবে যাতে করে সবাই ভাববে তুমি তাদের ব্যাপারে কিছুই জানো না। তাদের সব খুঁটিনাটি তোমার জানতে হবে, আমি হেল্প করব। আর ট্রেনিং ওটা রায়হান নিজ দায়িত্বে করাবে তোমাকে। রাজকে সহ্য করতে হবে তোমার, তার সাথে প্রেমের অভিনয় করতে হবে, তাতেই কাজ হবে। প্লিজ মেনে নাও আরিমা। আচ্ছা, তাই হবে। এই নাও একটা ফোন, এখানে নাম্বার আছে আমার, দরকার হলে কল দিও। নিশাত চলে যেতে পুষ্প কান্নায় ভেঙে পড়ল। আজকে রাজ বাসায় নেই, এটাই সুযোগ ছিল। পুষ্প অজু করে জায়নামাজ বিছিয়ে নিল, তারপর নামাজ আদায় করে দোয়ার মধ্যে ইচ্ছে মতো কাঁদল। একমাত্র উপরওয়ালা ছাড়া যে কেউ নেই তার। এরপর থেকে আরিমা অভিনয় করে যেত শত ক্ষোভ থাকা সত্ত্বেও। সে মুখ বুঝেছিল। আস্তে আস্তে রায়হান শেখের সাথে পরিচয় হলো, তারপর সব প্ল্যান মাফিকই চলছিল। কিন্তু বিপত্তি ঘটে এখানে আসার পর। শেষ কিছুতেই দমিয়ে রাখতে পারে না নিজেকে। সে হতাশ, চরমভাবে হতাশ। খান ভিলায় নীরবতা বিরাজ করছে। একটা শুই পড়লেও যেন আওয়াজ হবে। আরিমা সোফার সাথে হেলান দিয়ে বসে আছে, তার কোনো হেলদোল নেই, খালি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। দৃষ্টি তার মেঝের সাদা টাইলসের দিকে। বন্ধু মহলের সকলে এসে আরিমাকে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল। আরিমার কোনো রিয়াকশন না পেয়ে ফারহা তার দিকে তাকালো। জ্ঞান হারিয়েছে মেয়েটা।
ওকে তাড়াতাড়ি করে রুমে নিয়ে শুইয়ে দিল আফ্রেদ। ফায়ান এখনো সোফার হাতলে শক্তভাবে ধরে রেখেছে। সে জানতো আরিমা হলো পুষ্প, কিন্তু এত কাহিনী জানতো না। তারপর ফায়ান উঠে দাঁড়িয়ে একটা লাথি দিল চেয়ারে, তারপর হনন করে বাসা থেকে বেরিয়ে গেল। রামিসা নিঃস্বার্থ ভাবে ভালোবেসে গিয়েছে, শুধু সে ভাবতেও পারেনি তার কাছের মানুষটা কিভাবে তার পিঠে ছুরি বসিয়ে দিবে। সে তো ধন দৌলতে প্রাচুর্যে ঘেরা অট্টালিকা এসব খুব করে চায়নি। সে চেয়েছিল তার ছোট্ট ফুলের মতো বোনটাকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে, তাদের স্বপ্ন পূরণ করতে। এটাই কি তার দোষ? সে কি সুখের যোগ্য না? তার কি একটা সুখের সুন্দর জীবন পাওয়ার অধিকার নেই? খুব কি ক্ষতি হয়েছে তো যদি তার বোকা ফুলের সাথে সে বেঁচে থাকতো? তাকে যদি সবকিছু খুলে বলতো, তাহলে কি আজ তার বোনটা খবরে শুয়ে থাকতো? একটা মেয়ে কখনোই তার প্রেমিক পুরুষের নামে বদনাম গাইতে পারে না। তাই রামিসাও এখানে এসেই আটকে ছিল। সে ভেবেছিল যদি রাজ ভালো হয়ে যায়, ইস যদি এইসব মিথ্যে হতো, কিন্তু না, বিশ্বাসের উপহার মৃত্যু পেয়েছে। তাহলে কি ভালোবাসা মানুষটাকে বিশ্বাস করা ভুল? অ্যাক্সিডেন্টের পর কত কষ্টে মেয়েটার ছোট্ট বোনটাকে নিয়ে পালিয়ে আসে। সত্য বাবা মা হারানো মেয়েটা কি করবে ভেবে পায় না। মানুষের আশ্রয় নিয়ে বোনটাকে বাঁচানোর জন্য গার্মেন্টস কর্মীদের সাথে যোগ দেয়। এইটা কি সেই রামিসা যাকে তার মা খাইয়ে না দিলে পুরো বাড়ি মাথায় তুলে নিত? এক গ্লাস পানি নিজে হাতে খেত না। বড় অট্টালিকায় যার বাসস্থান ছিল 10টার আগে ঘুম থেকে তোলা যেত না। বোনের জন্য রামিসা সব সুখ ত্যাগ করে। যখন দেখলো গার্মেন্টসে পোষাচ্ছে না, উল্টো একটা সরিষী কন্যাকে দেখে সবার জিভ উল্টে যায়, লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখনই সে একটা ছোট্টখাটো কোম্পানিতে জয়েন হয়। কি সুন্দর ছিল সেই দিনগুলি, কি সুন্দর ছিল সেই দিনগুলি। রামিসা কি তার বোকা ফুলের কাছে ফিরে আসবে না? তার ফুল অনেক চালাক হয়ে গেছে যে তার বাচ্চাকে সে বড় করে তুলেছে। রামিসা কি এসব দেখবে না? এসে একটা বার কি তার বোকা ফুলের সামনে আসবে না রামিসা? আরিমা হাউমাউ করে কেঁদে উঠল। 100 বছর মাস দিনের কান্না যেন উতলে পড়ছে আজকে। কেন সে নিজেও জানে না। নিজেকে ধরে রাখতে পারছে না আরিমা। বুক জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে বুকে কেউ অসংখ্য ছুরিকাঘাতে ক্ষত বিক্ষত করে ফেলেছে। বুকটা জ্বলে যাচ্ছে, ভিতরটা পুড়ছে। প্রিয় মানুষ হারানোর বেদনা কি এইরকম? তাহলে যে আরিমা বেশি দিন বাঁচবে না। ফায়ান সবে বাসায় ফিরেছে। অর্ধেক সিঁড়ি অবধি আসতে আরিমার গগন বিদারীর চিৎকার তার কানে এলো। সাথে সাথে দৌড় লাগালো সে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না সে। দরজা বন্ধ থাকায় ফায়ান পাশের রুমেই বাড়ি দিতে লাগলো। ইতিমধ্যে বাকিরাও উঠে গেছে। আরিমা কান্না যেন সারা বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। ভেতর থেকে দরজা খুলতে বেলকুনি থেকে লাফিয়ে নিজের রুমে প্রবেশ করলো ফায়ান। ঘরটা পুরো অন্ধকার। আরিমার কান্নার আওয়াজ আসছে খাটের এক কর্নার থেকে। ফায়ান গিয়ে আরিমাকে জাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এদিকে আরিমা বসার স্থান পেয়ে ফায়ানের পাঞ্জাবির কলার চেপে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আমার বোনটা কি দোষ করেছিল নেতা সাহেব? আমার বোনটার মনে যে কোনো প্যাচ ছিল না, সে কি এসব পাওয়ার যোগ্য? আমার বোনটা সব সময় অল্পে খুশি ছিল নেতা সাহেব। এনে দিন নেতা সাহেব, এনে দিন না। আপনি তো একজন এমপি, আমার বোনকে কি আনতে পারবেন না? আরিমা কান্নার প্রলয়ে পড়ে কি সব বলছে তা তার জ্ঞানের বাইরে। না হলে যে আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন, তাকে কি ফিরিয়ে আনা সম্ভব? কাশ্মীর কালেও না। আরিমা ফাইনের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমার নিষ্পাপ বোনটাকে কেন তারা মেরে ফেললো? কেন? আমি ছাড়বো না তাদের নেতা সাহেব, ছাড়বো না। আমি কঠিন শাস্তি দিব। আমি তাদের লাশ কুকুরেও খেতে ভয় পাবে। তাদের আমি ছাড়বো না। যারা আমার থেকে আমার ফুলের মতো বোনটাকে কেড়ে নিয়েছে, যারা রামিসার থেকে তার বোকা ফুলকে আলাদা করেছে, তাদের আমি ছাড়বো না। ফায়ান কিছুতেই আরিমাকে শান্ত করতে পারছে না, যেন আরিমার মাঝে
কোনো দৈবী শক্তি প্রবেশ করেছে। এদিকে আরেকটু হলে ফায়ানের পাঞ্জাবিটাও ছিঁড়ে আরিমার হাতে চলে যাবে। ফায়ান আর কিছু না ভেবে আরিমার দুগাল চেপে নিজের দিকে খানিক এগিয়ে আনলো। তারপর আরিমার শুষ্ক দুই ঠোঁটের ভাঁজে নিজের ভেজা ঠোঁট দুটো চেপে ধরল। বেশ খানিক সময় বাদে আরিমা শান্ত হলো। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। এখনো বুকটা জ্বলছে ভেতরে, মনে হচ্ছে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে তার কাছে নিয়ে নেন। এতে তোমার আর আমার কারো হাত নেই বউ। তোমাকে বুঝতে হবে, আগের থেকে দ্বিগুণ স্ট্রং হতে হবে, না হলে তাদের শাস্তি কিভাবে দিবে বলো তো? আমার বউ না স্ট্রং? রাশির বোকা ফুল অনেক স্ট্রং, তাই না বউ? আরিমা মাথা তুলে ফায়ানের দিকে একবার তাকালো, তারপর আবার ফায়ানের বুকে মুখ গুজে ফোপাতে লাগলো। তার মন কান্না থামাতে সায় দিচ্ছে না, যেন কান্না থামালে কেউ তাকে গুলি করে মারবে। অগথা ফ্রেশ হয়ে আরিমাকে কোলে তুলে নিল ফায়ান, তারপর বিছানায় শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। আরিমাকে বুকে নিয়ে একটা মেসেজ সেন্ড করে দিল ফায়ান, যার ফলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সবাই যে যার ঘরে চলে গেল। কিন্তু কারো চোখে যে ঘুম নেই। ফায়ান আরিমার চুলে বিলি কেটে দিচ্ছে আর একটু পর পরে একটা করে চুমু খাচ্ছে। আরিমা আবেশে চোখ বন্ধ করে ফায়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে, যেন সে ফায়ানের কর্মকাণ্ডগুলো মনোযোগ সহকারে অনুভব করছে। হঠাৎ আরিমা বলে উঠল, আপনি তো আমাকে সেদিন অপমান করেছিলেন। আমি সত্যি বলছি নেতা সাহেব, আমার কোনো দোষ ছিল না। ওটা রাজ ছিল সেদিন, ওটা রাজ ছিল সেদিন। আমাকে ভুল বুঝে থাকবেন না। ফায়ান আরিমাকে সরিয়ে দিয়ে তার উপর শুয়ে পড়ল। আরিমা ফিমড়ি খেয়ে গেল। এমন কি বলে ফেলেছে সে, যার দরুন নেতা সাহেবের এমন আচরণ? না বউ, ওসব যদি গায়ে মাখতাম, না আমি তোমার বুকে থাকতাম, না তুমি থাকতে। আমি শুরু থেকেই সব জানতাম। উৎকণ্ঠার ঝুঁকিতে আরিমা দু হাত দিয়ে ফানের পাঞ্জাবির কলার চেপে ধরল। এতে ফান খানিকটা উঠে পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দিল। পাঞ্জাবিটা মেঝের এক পাশে অনাদরে পড়ে রইল। ফানের কাজে আরিমা হকচকিয়ে গেল। কি করলেন এটা? নামুন আমার উপর থেকে, অসভ্য লোক একটা। কথায় কথায় যে খালি পাঞ্জাবির কলার চেপে ধরো, আর একটু হলে তো পাঞ্জাবি ছিঁড়ে তোমার হাতে চলে যাবে। এবার আমাকে খামচে ধরো। পাঞ্জাবিরও সৌভাগ্য সে আমার বউয়ের হাতে স্পর্শ পায়, খালি দুর্ভাগা আমিই পাই না। আরিমা কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো ফায়ানের দিকে, তারপর হো করে হাসতে লাগলো। ফায়ান হারিমার মুখে নিষ্পাপ হাসিটা মন ভরে দেখছে, যেন তার ঘোর লেগে যাচ্ছে। উফ বউ, এভাবে হেসো না, আমি যে কন্ট্রোললেস হয়ে পড়ি। আসো একটা চুমু দেই। আরিমা হাত দ্বারা তার ঠোঁট ঢেকে ফেলে। তা দেখে ফায়ান পিট করেই হেসে ওঠে। আরিমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফায়ানের দিকে। তার মনে ঝড় তোলার জন্য নেতা সাহেবের হাসিটাই যথেষ্ট। বউ, হ্যাঁ হ্যাঁ। আরিমা হঠাৎ অপ্রস্তুত হয়ে গিয়েছিল। ফায়ান আবার হাসল। একটা চুমু দেই। আরিমার মনে মনে ফায়ানকে ভয়ঙ্কর সব গালি দিল। সে তো না করবেই, ফায়ান জোর করে দিতে পারে না। আরিমা গাল ফুলিয়ে পড়ল। না বলে ফায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ফায়ান হাসতে হাসতে গড়াগড়ি খাবে যেন। সে আরিমার মনোভাব ভালো করেই বুঝতে পারছে। আরিমার না পেরে ফায়ানের উপরে উঠে বসে পড়ল। তারপর বুকে কিল খুশি দিতে দিতে বলল, আনরোম্যান্টিক ছাগল কোথাকার, তোর বউ টিকবে না দেখিস। একটা চুমু দেওয়ার জন্য যদি এভাবে অনুমতি নিস, তাহলে তো জীবনে বাচ্চা পয়দাও করতে পারবি না। আরিমা ঘরে কি বলছে তা নিজেই জানে না। এদিকে ফায়ান হা করে তাকিয়ে আছে আরিমার পানে। সে নাকি আনরোম্যান্টিক, বাচ্চা পয়দা করতে পারবে না। না না, এটা তো মানা যায় না। এবার ফায়ান আরিমাকে শুয়ে দিয়ে তার উপর নিজের শরীরের ভার ছেড়ে দেয়। আরিমা যেন গলে যাচ্ছে। মোটা কোথাকার, নামেন আমার উপর থেকে। ওই মা গলে গেল, মরে গেল। আরিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফায়ানের। হলোটা কি? আরিমার সামান্য কথা এমন রিয়েকশন ভাবা যায়? ফায়ান আরিমার ঠোঁট ছাড়ার নামও নিচ্ছে না, যেন দুনিয়া ভুলে আছে। আরিমার দম যায় যায় অবস্থা। কিল ঘুষি দিয়েও যখন ছাড়াতে পারলো না, শেষে ফায়ানের ঠোঁটে জোরে একটা কামড় বসালো। ফায়ান তৎক্ষণাৎ সরে এলো আরিমার থেকে। বেচারা ভেবেছিল আরিমা রেসপন্স করবে, কিন্তু কে জানতো তার ঠোঁট থেকে রক্ত বের করে দিবে আরিমা। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি মানুষ নাকি রাক্ষস? মাগো মা, আর একটু হলে মরেই যেতাম। ফায়ান অসহায় চোখে তাকালো আরিমার দিকে। আহারে বেচারা নেতা সাহেব,
আরিমার বড্ড মায়া হলো, তাই ফায়ানের কপালে একটা চুমু দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। ফায়ানও আরিমাকে শক্ত করে জড়িয়ে ধরল পেছন থেকে। আরিমা মুচকি এসে উল্টো ঘুরে ফায়ানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ফায়ান হাসল। মেয়েটা বড্ড নাজুক, হালকা টোকা দিলেই যেন গলে যাবে। পরক্ষণে স্বস্তির শ্বাস পেল ফায়ান। যাক, বাঁচা গেছে। বেচারি আরিমা কি জানে ফায়ান কিভাবে কথা কাটালো? জানবে কিভাবে? সে তো স্বপ্নের পুরুষটাকে নিয়ে কল্পনা জগতে ভাসছে। ফায়ান কিভাবে আরিমার ব্যাপারে আগে থেকে জানে? এটা আরিমা খেয়ালই করলো না। রামিসার ব্যাপারটা একদমই তার মাথা থেকে বেরিয়ে গেছে। ফায়ান নিজেই এসব করেছে। নিজের ফুলের মতো আদুরে বউটাকে সে কাঁদতে দেখতে পারে না, বুকের ভেতর থুকথুক করে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো আরিমা। হাত খোপা করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসছে সে। তাকে দেখে মোহনা চেঁচিয়ে ওঠে, আর আরে পুষ্পমা, আর একটু ঘুমালে কি ক্ষতি হতো বলো দেখি, মাথা ব্যথা করবে যে। আরিমা প্রথমে হকচকিয়ে গেলেও পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে নিল। সমস্যা নেই আন্টি। হ্যাঁ গো ভাবি, মেয়ের কাণ্ড দেখেছো? সাত সকালে কিভাবে উঠে গেছে। সোনালির কথায় হালকা হাসলো আরিমা, তারপর চটপটে কণ্ঠে বলল, সমস্যা নেই তো আন্টিরা, আমার কিছু হবে না, অভ্যাস আছে। তাহলে টেবিলে গিয়ে বস, আমরা খাবারও আনছি। বলেই সোনালি আরিমাকে টেবিলে বসিয়ে রেখে কিচেনে চলে গেল। আরিমা একবার অসহায় চোখে তাকালো তাদের দিকে। সে জলদি এসেছিল ফায়ানের খুঁজে। লোকটা সাত সকালে কোথায় গেল? সোনালি আর মোহনা মিলে খাবার এনে টেবিলে ভরে ফেলল। আরিমা চোখ কপালে, এত এত আইটেম! এরই মধ্যে রামিসা আর তার পছন্দের খাবারও আছে। আরিমা একবার চোখ তুলে মোহনার আর সোনালির দিকে তাকালো। তার চোখ দুটো ছলছল করছে। মোহনা আর সোনালি এসে আরিমার দুপাশে দাঁড়ালো, তারপর মায়া ভরা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিস মা, আমরা তোদের খুঁজতে ব্যর্থ হয়েছিলাম। এই হাতে তোদের কত খাইয়েছি, কত রাত নিজের সাথে নিয়ে ঘুম পাড়িয়েছি, কত খেলেছি তোদের সাথে, এরকম হবে ভাবিও নি। বলতে বলতে দুজনের মুখে আঁচল চেপে কাঁদতে লাগলেন। এ কি মা, তোমরা পুষ্পের সামনে এভাবে কাঁদছো কেন? জিসানের কথা শুনে আরিমা তার দিকেই তাকালো। যতবার সে পুষ্প নাম শুনেছে ভেতরটা কেমন চমকে চমকে উঠেছে। আমাকে তোমরা আরিমা বলেই ডেকো, পুষ্প না। সবাই হয়তো ব্যাপারটা বুঝলো, তাই আর কেউ কথা বাড়ালো না। সব খাবার কি মেয়েকেই খাওয়াবে তোমরা? আমি আর দিশা কি দোষ করেছি? সব সময় তোমার খাই খাই, মেয়েটা কাল থেকে না খাওয়া জানো না? আরিমা টনক নড়ল। নেতা সাহেবও খাননি কাল থেকে? কোথায় গেলেন তিনি? মোহনা এবং সোনালি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, তখনই ফায়ান এসে ধপ করে আরিমার পাশের চেয়ারে বসে পড়ল। আরিমা একটু উঁচিয়ে ফায়ানের কাণ্ড দেখে যাচ্ছে। ফায়ান পরপর খাবার দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। কি করছেন এসব? এত খাবার কিভাবে খাবো আমি? মাথা গেছে? ফায়ান কিছু না বলে ইশারা করলো খাওয়ার জন্য। আরিমা অসহায় চোখে তাকালো সবার দিকে। বাকিরা মিটমিটিয়ে হাসছে। হুট করে ভেড়ার ছানার দলের আগমন। এক এক করে সবাই চেয়ারে বসে গেল। আরিমা সবার দিকে তাকিয়ে বলল, কি রে ভেড়ার দল, তোরা আমার শ্বশুর বাড়ি কেন এসছিস? ও সিরিয়াসলি? এটা তো শ্বশুর বাড়ি, আমরা তো এমপির বাড়িতে আহার করতে এসেছি। আফ্রিদের কথায় বাকিরা হেসে দিল। এসেছো ভালো হয়েছে, এবার চুপচাপ খাও সবাই। ফায়ানের কথায় সবাই তার দিকে তাকালো। তারপর সিমরান আফ্রিদকে ফিসফিসে বলল, দোস্ত, নেতা তো গোসল করছে, কিন্তু আমাদের নেত্রী করেনি কেন? আফ্রিদ ধারাম করে কিল বসিয়ে দিল সিমরানের পিঠে। হুট করে আরিমার কাশি উঠে গেল। তাড়াতাড়ি করে ফায়ান এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। তারপর সিমরান আর আফ্রিদের দিকে তাকিয়ে বলল, এটা খাওয়ার সময় আলতু ফালতু পেঁচাল পাড়ার সময় না, তাই অহেতুক বাক্য উচ্চারণ না করে চুপচাপ খেতে শুরু করো। সিমরান আর আফ্রিদ নিজেদের দিকে চাওয়াচাই করল। তারপর একসাথে আরিমার দিকে তাকালো। আরিমা তাদের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। আরিমার থেকে চোখ সরিয়ে তারা সবার দিকে তাকালো। সবাই মিটিমিটি হাসছে। সিমরান বুঝে গেল কথাটা সে চড়িয়ে ফেলেছে। আফ্রিদের দিকে তাকিয়ে সে একটা ভ্যাবলা মার্কা হাসি দিল। আফ্রিদ চোখ দিয়ে খুন করে ফেলবে যেন। দুজনেই আবার সামনে তাকিয়ে দেখতে পেল ফায়ান তাদের দিকেই তাকিয়ে আছে। সাথে সাথেই দুজন তড়িঘড়ি করে খেতে নিল।
কিন্তু বিপত্তি বাঁধল, খাবার গলায় আটকে গেছে, দুজনেই কাশতে লাগলো। ফায়ান দুজনকে 2 গ্লাস পানি এগিয়ে দিতেই দ্রুত খেয়ে নিল, হাঁপাতে লাগলো তারা। তাড়াহুড়ো করা শয়তানের কাজ, যদিও তোমরা শয়তানের থেকে কম না। আফরিদ মাথা দুলাতে দুলাতে সায় চালালো, পরক্ষণে সে ঝট করে মাথা তুলে ফায়ানের দিকে তাকালো। আর একটু আগে তাকালে হয়তো ফায়ানের ঠোঁটের কোণে ঝুলে থাকা মুচকি হাসিটা দেখতে পেত সে। সবাই যে যার মতো খেয়ে যাচ্ছে, হঠাৎ ফারহাদ চিৎকারে সবার ঘোর ভাঙল। বাঁচাও, ওকে মেরো না, পুড়িও না ওকে প্লিজ, ভাইয়া বাঁচিয়ে না ওকে, মেয়েটা যে মারা যাবে ভাইয়া প্লিজ। আরিমা আর ফায়ান একসাথে খাওয়া বাদ দিয়ে উঠে দাঁড়ালো। ফায়ান বোনের কক্ষের দিকে ছুটলেও আরিমা ঠায় দাঁড়িয়ে আছে, থেমে থেমে কেঁপে উঠছে সে। আফরিদ আরিমার হাত ধরে উপরের দিকে যেতে লাগলো। ফারহান রুমের সামনে দাঁড়িয়ে ফায়ান কাউকে যেতে বারণ করেছে। আরিমা তবুও ঢুকে গেল ভিতরে। ফায়ান ফারহার মাথাটা বুকের সাথে চেপে ধরে তাকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। ফারহার শরীর কাঁপছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আরিমা গিয়ে ফারহার পাশে বসলো। আরিমাকে এক পলক দেখে ফারহা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। হাউমাউ করে কাঁদতে লাগলো ফারহা। আমি পারিনি আরো, আমি পারিনি আপুকে বাঁচাতে, আমি দেখেছিলাম তাকে আরো, আমি পারলাম না তোর কলিজাটাকে বাঁচাতে, আমি পারিনি। ফারহাকে 2 হাত দিয়ে জাপটে ধরে নিজেও কাঁদতে লাগলো আরিমা, কিন্তু তা হলো শব্দহীন কান্না। এদিকে ফায়ানের অবস্থা নাজেহাল, 2 কলিজার টুকরাকে একসাথে কাঁদতে দেখতে পারছে না সে। শান্ত হয়ে যা ফারু, কিচ্ছু হয়নি, দেখ আমি আছি না। তারপর ফায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি দ্রুত গাড়ি বের করুন, ওকে হসপিটালে নিতে হবে। বলতে বলতে আরিমা বুঝতে পারলো ফারহা জ্ঞান হারিয়েছে। সে শট করে ফায়ানের দিকে তাকালো, তারপর বলল, আপনি ফারহাকে কোলে নিয়ে বের হন, আর গাড়ি বের করছি আমি। বলে আরিমা ফারহাকে ফায়ানের কাছে দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। ফায়ান একবার আরিমা যাওয়ার পথে তাকিয়ে ফারহাকে কোলে তুলে নিল। আরিমা গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে আছে। সে জানে ফায়ানের দুর্বলতা ফারহা, এই অবস্থায় তাকে ড্রাইভ করতে দেওয়া উচিত হবে না। ফায়ান আরিমাকে ড্রাইভিং সিটে বসে থাকতে দেখে খানিক চমকালো। ফায়ান গাড়িতে উঠতে আরিমা গাড়ি ছেড়ে দিল। অতি দ্রুত গাড়ি চালাচ্ছে সে। আর ফায়ান বোনের মাথার উরুর উপরে রেখে তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বোনের সুস্থ হওয়া কি দুঃসাধ্য? সবাই হসপিটালের করিডোরে অপেক্ষা করছে। চিন্তা অস্থির হয়ে যাচ্ছে ফায়ান, বারবার এই দিক সেদিক পায়চারি করে যাচ্ছে সে, স্থির হয়ে দাঁড়াতে পারছে না। আরিমা ফায়ানের কাছে গিয়ে তাকে ধরে নিজের পাশে বসালো। চিন্তা সব সমস্যার সমাধান না নেতা সাহেব, অপেক্ষা করুন, ভালো কিছু হবে। ফায়ান কিছু বলার আগেই ডাক্তার বেরিয়ে এলো। ফায়ান দৌড়ে গেল তার কাছে। দেখুন এমপি সাহেব, আপনি হয়তো জানেন মিস ফারহার কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তা বাজেভাবে প্রভাব ফেলে তার মাথায়। ফায়ান একটা ঢোক গিলে ডাক্তারকে বলল, বুঝিয়ে বলুন। অ্যাক্সিডেন্টের কারণে মাথায় ক্ষতর জন্ম হয়েছে আস্তে আস্তে। ওকে যে মেডিসিন দেওয়া হয়েছিল টাইম মাফিক নেয়নি হয়তো। এমার্জেন্সি অপারেশন না করাতে পারলে রোগীর ভারসাম্য হারাতে পারে। আপনারা কি অপারেশন করাতে রাজি? ফায়ান এক পা পিছিয়ে গেল। আরিমা তাকে এক হাত ধরে নিয়ে ডাক্তারকে বলল, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আমরা রাজি। ডাক্তার চলে যেতেই ফায়ান বোনের কাছে ছুটে গেল। অক্সিজেন মাস্ক লাগানো ফারহা, তবুও দেখতে বেশ মায়াবী লাগছে। ফায়ান বোনের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, কি থেকে কি হয়ে গেল বোন? আমি যদি সেদিন তোকে রেখে না যেতাম তাহলে হয়তো এদিন দেখতে হতো না। কেন আইসক্রিমের বায়না ধরেছিলিস তুই? ফায়ান একটু থেমে আবারও শক্ত কণ্ঠে বলতে লাগলো, এসব পরিস্থিতির জন্য যারা দায়ী আমি তাদের ছাড়বো না। কুকুরের মতো রাস্তায় পিটিয়ে মারবো তাদের। সৌহার্দ্য ফায়ান খানকে তারা চিনে না, চিনবে এবার। দরকার হলে গোটা বিশ্ব দেখবে সৌহার্দ্য ফায়ান খানের হিংস্রতা। হ্যালো ভাইয়া, তুমি দ্রুত দেশে আসো, বোনের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? তুমি আসো প্লিজ। বলতে বলতে আরিমার গলা ধরে এলো। আমি এখন এমার্জেন্সি টিকিটে দেশে আসছি। আরিমা ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলল। তার এখনো অনেক কাজ বাকি, যে তার মধ্যে অন্যতম কাজ হলো ভাঙা সংসার জোড়া লাগানো।